বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, আমার ভয়েসটা অল ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক শোনা গেলে, দেখা গেলে এবং বোঝা গেলে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। জি ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, অল ক্লিয়ার রয়েছে। জুম করে দিস, কমেন্ট বোঝা যায় না। সো আই হোপ তোমরা সবাই আমাকে ঠিকঠাক বুঝতে পারতেছো, দেখতে পারতেছো, অল ক্লিয়ার হয়েছে। সবাই একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও জি ভাইয়া সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আজকে একটা গুণগত রসায়ন একদম বেসিক ক্লাসে চলে এসেছি। খুব বেশি জিনিস পড়বো না, জাস্ট আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব ইনশাল্লাহ জিনিসগুলো। সো যদি তোমরা সবাই থেকে থাকো একটু কাইন্ডলি বলো সবকিছু ক্লিয়ার। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম, তারপর হচ্ছে মায়েদা জান্নাত মমকে দেখতে পাচ্ছি, মায়েদা জান্নাত মমো, সাবিনা নূর, সন্ধি, ফারজানা ইসলাম, তারপর মায়েদা জান্নাত মমো, তহিদুল, সেলিনা চৌধুরী, অর্পিতা, তানজুর, তিশা খান, অনেকেই দেখতে পাচ্ছি। সবাইকে জয়েন করে ফেলেছো মাশাআল্লাহ। বড়ুয়াকে দেখতে পাচ্ছি। সবাই একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও এই ফ্রি ক্লাসটা করতে পারে ইনশাআল্লাহ। সো সব ক্লিয়ার আছে? ঠিক আছে, সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবকিছু ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ বাবারা, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। খুবই মজার ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র শিখবো, বোঝার চেষ্টা করব কেন বর্ণালী সৃষ্টি হয়, কখন জিনিসগুলো সৃষ্টি হয়, কখন বর্ণালী দেখতে পারি, এই জিনিসগুলো দেখতে পারো। আমিও আছি, আবরার তুমিও আসো, বড়ুয়াকে দেখতে পাচ্ছি, নাফিউর রহমান, তারপর হচ্ছে রাজ্য আবরারকে দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে শাহিনুর রহমান, নাফিজা, তার পরবর্তীতে হচ্ছে উদয়, হামিমকে দেখতে পাচ্ছি। বড়ুয়া অল ক্লিয়ার বলতেছো মাশাআল্লাহ। যেহেতু তোমরা সবাই দেখতে পারতেছো তাহলে কি ক্লাসটা শুরু করা যেতে পারে? আমি একটু হিন্টস দেই। তোমরা যেহেতু কলেজে উঠতেছো, কলেজের যে উঠার পরবর্তীতে রসায়নের টোটাল অধ্যায় পাবা 5টা। কেমন? আমি আবারও বলতেছি, তোমাদের কলেজ কি শুরু হয়ে যাচ্ছে না? কালকে অনেকেরই, কালকে হয়তো আমার অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে গিয়ে আমি চিনি আসলে, তারা আমাকে জানিয়েছে হ্যাঁ একদম বেসিক পড়াবো, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আচ্ছা তাজনুর আক্তার মিথিলা বলে ফেললাম, কেমন আছো ফাহমিদা আক্তার? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। শোনো আমি তোমাদেরকে একটা সহজ কথা বলতে চাই, একটা সহজ সোজা সাপটার কথা বলতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে খুবই মানে একদম নর্মাল একটা কথা বলতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে যে ভাইয়া আমরা আসলে পারমাণবিক বর্ণালী পড়বো আজকে। সো কোনো প্যারা নাই, পারমাণবিক বর্ণালী যে পড়বো তার আগে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে তোমাদের নিশ্চয়ই কলেজ শুরু হয়ে যাচ্ছে, রাইট? তোমাদের সবার কলেজ শুরু হয়ে যাচ্ছে না? কবে থেকে কলেজের ওরিয়েন্টেশন ক্লাস কবে বলো? তোমাদের যে কলেজ শুরু হচ্ছে, কলেজের ওরিয়েন্টেশন ক্লাস আমি যতদূর জানি কলেজের ওরিয়েন্টেশন ক্লাস হবে শনিবার থেকে। মানে শনিবার ম্যাক্সিমাম কলেজগুলোর ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ তোমাদের কি কি ক্লাস হবে, কিভাবে কি শুরু হবে না হবে, এই সকল নিয়ে হচ্ছে কলেজে ম্যাক্সিমাম কলেজগুলোতে আমার জানা মতে শনিবারে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। বাট এর পরেও যদি আজকে কত তারিখ, 11 তারিখ, 12, 13 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস, আর 15 তারিখ থেকে আই হোপ আসলে শুরু। আসলে খুবই ভালো আছি। আচ্ছা পুরাতন স্টুডেন্ট, আচ্ছা আতিয়া জাহান চলে আসছো, আচ্ছা ঠিক আছে আতিয়া জাহান, আচ্ছা ঠিক আছে চলো। সো ওরিয়েন্টেশন ক্লাস আমার জানা মতো 13 তারিখ, আর ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ। তো তোমাদের যখন ক্লাসটা শুরু হবে, তোমাদের বেসিক্যালি রসায়নে না 5টা চ্যাপ্টার থাকে। কয়টা চ্যাপ্টার থাকে? আমি তোমাদেরকে একটু কেমিস্ট্রির ধারণা দেই বাবা, কেমিস্ট্রির কিছু ধারণা রাখো, কেমিস্ট্রির কিছু ধারণা রাখো। আমি তোমাদেরকে বলি, তোমাদের টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। ধরলাম 1 নাম্বার চ্যাপ্টারটার নামটা কি কেউ বলতে পারবা? ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। কি বলেছি? ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। নিরাপদ ব্যবহার, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা হচ্ছে প্রথম অধ্যায়, রাইট? 2 নম্বর অধ্যায়টা কি? 2 নম্বর অধ্যায়টা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন, 2 নম্বর অধ্যায়ের নাম কি? গুণগত রসায়ন। তাহলে 3 নম্বর অধ্যায়টার নামটা কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমি একটু তোমাদেরকে সাথে একটু আলোচনা করি, তোমাদের চ্যাপ্টার গুলো কতগুলো সিকিউ আসে, কত মার্কস আসে, কিভাবে আসে, এই জিনিসগুলো একটু আলোচনা করে, একটু শুনো মন দিয়ে। 3 নাম্বার চ্যাপ্টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। কেমন?
পর্যায়বৃত্ত ধর্ম, এটা হচ্ছে কত নাম্বার অধ্যায়? অধ্যায় হচ্ছে 3। 4 নাম্বার অধ্যায়ের কথা যদি বলি সেটা হচ্ছে রাসায়নিক রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক, আচ্ছা রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তন, আমার মনে হয় রাসায়নিক মানে 9 আছে একটা বিক্রিয়া, এটা মনে হয় রাসায়নিক বিক্রিয়া, রাইট? বিক্রিয়া নাকি পরিবর্তন একটু দেখো তো বাবা। মানে এই 9-10এও এই চ্যাপ্টারটা আছে, 7 নাম্বার চ্যাপ্টার। একটা অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর একটা চ্যাপ্টারের নামটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। কি ওরিয়েন্টেশন ক্লাস? হচ্ছে তোমার বেসিক ক্লাসগুলো শুরু হওয়ার আগে, ধরো তুমি 9-এ উঠতেছো অথবা এইচএসসি তে উঠতেছো, তো তার আগে তোমাদেরকে বরং করে নেয়ার জন্য একটা বিশাল আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ, যেখানে তুমি তোমার আব্বু আম্মু সহ কলেজে যাবা, শুনবা কিভাবে কলেজ শুরু হবে, কয়টা থেকে কলেজ শুরু হবে, কতদিন পর ষান্মাসিক পরীক্ষা হতে পারে, তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হয় না, তোমাদের কতদিন পর এইচএসসি পরীক্ষা হবে, এই সার্বিক জিনিসগুলো আসলে আলোচনা করা হয়, বুঝছো? রাসায়নিক পরিবর্তন, রাইট? আচ্ছা রাসায়নিক পরিবর্তন প্রথমবারই ঠিক লিখেছিলাম, রাসায়নিক পরিবর্তন। সিলেবাস নিয়ে আগে কথা বলি, যে কেমিস্ট্রিতে মানে তোমাদের তো চ্যাপ্টার আগে শুরু করি, তারপরে লাস্টেরটা হচ্ছে কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন, কি বলেছি? কর্মমুখী রসায়ন। এখন আসো এখন আসো এখন আসো আজকে যে চ্যাপ্টারটা করব, আচ্ছা ঠিক আছে রুদ্র রিভেন্স নিবা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ রিভেন্স নিতে হবে। দেখো আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি, আজকে যে আমরা মানে বর্ণালী পড়বো সেটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, অথবা এটা হচ্ছে গিয়ে তোমার গুণগত রসায়ন। এখন দেখো গুণগত রসায়নের কথা যদি তোমাদেরকে বলি, একটু শুনো, মনোযোগ দিয়ে শুনো, সিলেবাসটা একটু দেখো বাবা। সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তারপর রাসায়নিক পরিবর্তন, এই যে 3টা চ্যাপ্টার আছে, এই যে 3টা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর নাম কি কি আমি তোমাদের একটু বলে দেই। এই চ্যাপ্টারটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার। মনে রাখবা এই চ্যাপ্টার গুলোর মধ্যে সব থেকে যদি বেশি গুরুত্বপূর্ণ বলি তাহলে চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3। আমি আবারও বলতেছি, সব থেকে গুরুত্বপূর্ণ মানে আমি এটাকে 5 স্টার দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 3 নাম্বার চ্যাপ্টারটা কেন সব থেকে গুরুত্বপূর্ণ? তোমাদের যখন এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি তে যখন বোর্ড পরীক্ষা দিবা, এইচএসসি তে টোটাল সিকিউ থাকবে। ধরো তুমি এইচএসসি তে কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাচ্ছ, টোটাল সিকিউ সংখ্যা থাকবে 8টা সিকিউ থাকবে, যার মধ্যে 5টা সিকিউ এর উত্তর করতে হবে। অর্থাৎ তোমাদের এসএসসি তে যেমনটা ছিল এইচএসসি তেও তেমন। অর্থাৎ তোমার টোটাল চ্যাপ্টারের সংখ্যা কতগুলো থাকবে? টোটাল সিকিউ এর সংখ্যা 8টা। এই 8টা সিকিউ এর মধ্যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটা থেকে ম্যাক্সিমাম সময় 3টা সিকিউ প্রশ্ন করে থাকে। আবারও বলতেছি, একটা অধ্যায় থেকে 3টা সিকিউ প্রশ্ন হওয়া কিন্তু মুখের কথা না বাবা। একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসবে, বুঝছো? একটা অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন, কল্পনা করা যায়? তাহলে অধ্যায়টা কতটা বড় হতে পারে। একটা চ্যাপ্টার পড়তে তোমার 3 মাস সময়ও লাগতে পারে। সো 3 মাস লাগবে না আই হোপ, মানে 3টা সৃজনশীল মানে অ্যাটলিস্ট 2 মাসের মতো সময় লাগবে। তারপরে গুণগত রসায়ন, এই চ্যাপ্টারটা আমি 4 স্টার দিব, 1 2 3 4। কারণ কি ভাইয়া? কারণ গুণগত রসায়ন থেকে আজকে আমরা বর্ণালী পড়বো, এই গুণগত রসায়ন থেকে তুমি দেখবা মানে 2টা সিকিউ আসে, মাঝে মাঝে 3টা সিকিউ আসতে পারে। দ্যাটস মিন এখান থেকে কয়টা সিকিউ আসে? 2টা সিকিউ আসে, মাঝে মাঝে 3টা সিকিউ থাকলেও থাকতে পারে। হ্যাঁ, 2টা সিকিউ বা ম্যাক্সিমাম দিলে 3টা সিকিউ, এর বেশি হবে না, যদি কালে ভদ্রে আসলে 3টা সিকিউ দিয়ে দিতে পারে। বোঝাতে পেরেছি? আবারও দেখো, আমি যদি 4 নাম্বার অধ্যায়ের কথা বলি কেমিস্ট্রিতে, যদি তোমাদের 4 নাম্বার চ্যাপ্টারের কথা বলি, তাহলে 4 নাম্বার চ্যাপ্টারটাও হচ্ছে 4 স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে বরাবর দেখা যায়, আবারও বলতেছি, এখান থেকে বরাবর দেখা যায় কয়টা সিকিউ প্রশ্ন আসে, এখান থেকে বরাবর দেখা যায় 2টা সিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। কয়টা সিকিউ? 2টা সিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানে দেখো ভালো করে খেয়াল করো, কর্মমুখী রসায়ন তাহলে কত স্টার দিবেন ভাইয়া? এগুলো কিন্তু দাগায় রাখো বাবা, কয়েকদিন পর দেখবে এইগুলোর জন্য দৌড়াচ্ছ। 5 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে 2 স্টার,
কেন 2 স্টার জানো? 5 নাম্বার চ্যাপ্টারটা থেকে বেসিক্যালি সিকিউ প্রশ্ন আসে না, যদি আসে মানে আসে না যে তা না, আসে, এখান থেকে আসলে বরাবর হচ্ছে দেখা গেছে ম্যাক্সিমাম একটা সিকিউ প্রশ্ন কমন আসে। কয়টা সিকিউ প্রশ্ন? একটা সিকিউ প্রশ্ন। কয়টা সিকিউ প্রশ্ন? একটা সিকিউ প্রশ্ন। আর ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে তেমন ভাবে সিকিউ আসে না, সো এখান থেকে দেখা যায় বরাবর হচ্ছে এমসিকিউ আসে। কারণ আসতেও পারে, তোমার কপাল যদি বেশি ভালো থাকে। তাহলে ল্যাবরেটরির নিরাপদ কত স্টার দিবেন সিকিউ এর জন্য? এটা হচ্ছে বেসিক্যালি 1 স্টার। তুমি কি বুঝতে পারছো আমার কথা? এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমাদের রসায়ন প্রথম পত্রে রসায়নের মানবন্ধন শেখাচ্ছি, দেখাচ্ছি। তোমরা আগে বলো এতটুকু, তোমরা কি এই পার্টটুকু বুঝতে পেরেছো? মানে আমি তোমাকে ওভারঅল রসায়ন, মানে যেহেতু অনেকে বই খুলেছো, অনেকে জানো এই চ্যাপ্টার গুলো রয়েছে, বাট আমি তোমাদেরকে রসায়নের মানবন্ধনটা দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। রসায়নে কত নাম্বার থাকে, কত নাম্বারের উত্তর করতে হয়, কিভাবে কি থাকে, বাট তুমি কি ওভারঅল এই জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে একটু বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যদি বলো যে ভাইয়া আমি এই মানে কেমিস্ট্রি আমি যে কোনো 2টা অধ্যায় পড়তে চাই, দেন আমি বলবো আচ্ছা ঠিক আছে ভাই, এই 3টার মধ্যে যে কোনো 2টা পড়ো, বাট 3 নাম্বার অধ্যায়টা রেখো। রসায়ন প্রথম পত্রের কথা যদি বলি, বেসিক্যালি একদম কোর পাঁচ হচ্ছে এই 3টা অধ্যায়, অর্থাৎ 2, 3, 4, এই 3টা অধ্যায় পড়লেই তোমার পরীক্ষার মধ্যে কি হয়ে যাবে, সকল টাইপের কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 2, 3 এবং 4। আজকে যে বর্ণালী দেখতে পারতেছো না, পারমাণবিক বর্ণালী, এগুলো বেসিক জিনিস নিয়ে ক্লাসে তো এগুলো নিয়ে আলোচনা করবো, জাস্ট একটু হালকা ধারণা দিব। এই বর্ণালী কিন্তু গুণগত রসায়নের পড়া, গুণগত রসায়নের পর আমাদের পেইড ব্যাচে কিন্তু অলরেডি গুণগত রসায়ন শুরু হয়ে গিয়েছে। তোমাদের সিয়াম ভাইয়া হয়তো বা অলরেডি বর্ণালী শুরু করে দিয়েছে, বোঝাতে পেরেছি? সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখো, যদি তোমরা আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো তাহলে হচ্ছে গিয়ে তোমার গুণগত রসায়নের কিন্তু বর্ণালী পর্বটুকু শুরু হয়ে গিয়েছে। আই হোপ নয়তোবা শুরু করে ফেলবে, অনেকে হয়তোবা এখানে পেইড ব্যাচের আছো, তোমরা জানো, আসলে কোনো সমস্যা নেই। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতেছিলা ভাইয়া রসায়নের এইচএসসি তে মানবন্ধনটা কি রকম হয়? কি বলেছি? এইচএসসি তে রসায়নের 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 মান বন্টন। কি বন্টন? মান বন্টন। এইচএসসি তে রসায়নের মান বন্টন কেউ কি জানো? কেউ কি জানো? তোমাদের টোটাল আগের মতোই যা কিছু আছে সবকিছু অলমোস্ট আগের মতোই থাকবে। টোটাল কত নাম্বার জানো? টোটাল 100 মার্কস থাকবে। টোটাল কত থাকবে? টোটাল মার্কস থাকবে 100। এই 100 মার্কসটাকে 3টা ভাগে স্প্লিট করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে। কয়টা ভাগে বলেছি বাবা? এই 100 মার্কস 3টা ভাগে স্প্লিট করা হবে। একটা হচ্ছে, ভালো করে খেয়াল করো বাবা, এই জিনিসগুলো একদম আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। একটা ভাগ, 2টা ভাগ এবং 3টা ভাগ। প্রথমে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ। এমসিকিউ থাকবে 25টা, তুমি 25টা উত্তর করবা। অর্থাৎ এমসিকিউ তোমরা যেভাবে সারাটা জীবন পড়ে এসেছো, 25টা এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ উত্তর করতে হবে। রাসায়নিক পরিবর্তন হচ্ছে অধ্যায়ের নাম। অধ্যায়ের নাম বাবা। তার পরবর্তীতে আমি যদি বলি সিকিউ, সিকিউতে টোটাল হচ্ছে 8টা সিকিউ থাকবে, বাট তোমাকে 5টা সিকিউ এর উত্তর করতে হবে, সেটাতে থাকবে 50 মার্কস। অর্থাৎ দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তার মানে এইচএসসি তে যদি বলি টোটাল অধ্যায় হচ্ছে, টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস। সো তার মধ্যে হচ্ছে এমসিকিউ, সিকিউ, আরেকটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে 25 নাম্বার। যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম, যারা জানো তারা তো জানোই। আচ্ছা এটা তো বুঝলাম। আচ্ছা আই হোপ এটা নিয়ে তোমাদের প্রায় প্যারা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা এক্স্যাক্টলি এসএসসির মতোই আসলে, তবু দেখাই দিলাম। আচ্ছা তোমাদেরকে তো ফার্স্ট পেপারের অধ্যায়গুলো দেখিয়ে দিলাম, তোমরা কি সেকেন্ড পেপার অধ্যায়গুলো জানতে চাও? সেকেন্ড পেপারে কোনটা কিভাবে আছে বলো তো? সেকেন্ড পেপারে রিসার্চ জিজ্ঞেস, আচ্ছা তোমরা কি এভাবে সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড পেপারে কোন কোন জিনিসগুলো আছে এইগুলো দেখতে চাও?
বলো তোমরা যদি দেখতে চাও দেখাই, নয়তো আমরা আজকে বর্ণালীর পড়াতে চলে যাই। বর্ণালী কিন্তু খুবই শুরু করব তহিদুল, শুরু করব বর্ণালীর পড়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি রসায়ন দ্বিতীয় পত্রের এরকম জিনিসটা জানতে চাও? আচ্ছা ঠিক আছে, যারা যারা জানতে চাও তাদেরকে আমি সবারই, মানে যারা জানতে চাও না তারা একটু দেখো, 2 মিনিট হয়তো বা সময় লাগবে। এটা ছিল রসায়ন প্রথম পত্রের জন্য। রসায়ন দ্বিতীয় পত্র যারা শুনতে চাও তাদের জন্য বলি, রসায়ন দ্বিতীয় পত্র কেমন, আর বেশিক্ষণ সময় লাগবে না। রসায়ন দ্বিতীয় পত্র। তো রসায়ন দ্বিতীয় পত্রের কথা যদি আমরা বলি, তাহলে এখানের মধ্যে কি কি আছে ভাইয়া? রসায়ন দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্র অধ্যায়ের মধ্যে ভাইয়া আমি সবার কথাই রাখতে চাই আসলে। বর্ণালী তো পড়াবোই ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে যারা জানতে চাও তাদের জন্য বলি, এখানেও 5টা চ্যাপ্টার রসায়ন দ্বিতীয় পত্রে। প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। এখানে মানে ফার্স্ট পেপারে যেমন টোটাল 5টা অধ্যায় থাকে, সেকেন্ড পেপারেও টোটাল 5টা অধ্যায় আছে। বুঝতে পারছো আমার কথা? তো দেখো, পরিবেশ রসায়ন আছে, তারপরটা আছে হচ্ছে জৈব যৌগ। সবার জন্য ভীতিকর একটা নাম, বাট জৈব যৌগটা সোজা আছে মাশাআল্লাহ। তৃতীয় অধ্যায়ের নামটা কি? পরিমাণগত রসায়ন। মানে দ্বিতীয় পত্রে জৈব যৌগ বাদে সবগুলোই মোটামুটি এই কেমিস্ট্রি গুলো ম্যাথমেটিক্যাল টাইপের। মানে রসায়ন প্রথম পত্রে মোটামুটি থিওরিটিক্যাল, বাট রসায়ন দ্বিতীয় পত্রে শুধু জৈব যৌগ বাদ দিয়ে বাকি মেইন চ্যাপ্টার গুলো ম্যাথমেটিক্যাল টাইপের। পরিমাণগত রসায়ন, কি বলেছি? পরিমাণগত রসায়ন আসলে। তার পরবর্তীতে আরেকটা হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, হ্যাঁ। তারপরেরটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন, তারপরেরটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এখন আমি যদি তোমাকে বলি কোন অধ্যায় কোথায় আছে, দেখো ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে পরিবেশ রসায়নটা 1 নাম্বার অধ্যায়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। মানে আমি যদি তোমাকে গুরুত্বের কথা বলি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে জৈব যৌগ। সব থেকে ইম্পর্টেন্ট জৈব যৌগ। জৈব যৌগটাকে তুমি কত স্টার দিতে চাও ভাইয়া? এটা কত স্টার দেওয়া উচিত বলো তো তুমি? এটাকে আমি 1 2 3 4 5 6 স্টার দিতে চাই। কেন? কারণ হচ্ছে জৈব যৌগ থেকে বিগত বছর দেখা যায় প্রশ্ন অ্যানালাইসিস করলে মোটামুটি 3টা সিকিউ এখান থেকে কনফার্ম তুমি কমন পাবা। মানে মাস্ট, অন্য জায়গা থেকে তুমি কি পাও আর না পাও, এই অধ্যায়টা থেকে 3টা সিকিউ মোটামুটি বলা যায় যে এখান থেকে কমন পাবা। 3টা সিকিউ অনায়াসে কমন পাবা। বুঝতে পারছো আমার কথা? কয়টা সিকিউ কমন পাবা বলো তো বাবা? 3টা সিকিউ অ্যাটলিস্ট হচ্ছে এখান থেকে কমন পাবা। কয়টা সিকিউ? 3টা সিকিউ, মানে চোখ বন্ধ করে। অর্থাৎ 30 নাম্বার তুমি এখান থেকে, এমসিকিউ তো আরো আছে, 7 থেকে 8টা এমসিকিউ পাবা। পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন ভাইয়া কত স্টার? পরিবেশ রসায়ন 1 2 3 4। কেন 4 স্টার? কেন? কারণটা খুবই সোজা, কারণ এখান থেকে আসলে বেসিক্যালি সিকিউ আসে 2টা সিকিউ। মানে 3টা সিকিউ কখনো ওভাবে আসেনি ভাইয়া। মানে এখান থেকে সবসময় কি হবে? 2টা সিকিউ থাকবে। এখান থেকে তুমি চোখ বন্ধ করে 2টা সিকিউ প্রশ্ন কমন পেতে পারো। কয়টা? 2টা সিকিউ প্রশ্ন কমন পেতে পারো। খুবই ভালো কথা। পরবর্তীতে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকে তুমি কয়টা পাবা? পরিমাণগত রসায়ন থেকেও তুমি সর্বোচ্চ গেলে 2টা সিকিউ কমন পেতে পারো, যার কারণে এটাকেও আমরা কত স্টার দিতে পারি? এটাকে আমরা 1 2 3 4 স্টার দিতে পারি। বাট তড়িৎ রসায়নটাকে আমরা 3 স্টার দিব। কেন 3 স্টার দিলেন ভাইয়া? এর অন্যতম কারণ হলো এখান থেকে বেসিক্যালি সব সময় দেখা যায় যে এখান থেকে একটা সিকিউ প্রশ্ন কমন আসে। কয়টা সিকিউ? একটা সিকিউ প্রশ্ন কমন আসে। একটা সিকিউ প্রশ্ন কমন আসে। বোঝাতে পেরেছি? আর অর্থনৈতিক রসায়ন, এই অর্থনৈতিক রসায়ন থেকে সিকিউ প্রশ্ন আসলেও দেওয়ার দরকার নেই। এখান থেকে আসলে আসতে পারে, না আসলে নাই। মানে এখানে কোনো ভ্যাবাচিকা, মানে এখান থেকে হইতে পারে শূন্যটা, মানে বুঝো তো বাবা, শূন্যটা অথবা একটা সিকিউ ওইভাবে আসলে আসে না।
মানে বুঝছো তো? সো যার কারণে আসলে এখান থেকে আসলে তুমি এমসিকিউ উত্তরের জন্য পড়বা। তো এই ছিল হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের ওভারঅল চিত্র। বলো তো বুঝেছো কিনা? সবগুলো অধ্যায় সোজা, তুমি যদি পড়তে পারো সবগুলো অধ্যায় সোজা। নাও স্ক্রিনশট নাও। একজন বলেছো তুষি এইচএসসি তে কোচিং করলে, খুবই ভালো একটা প্রশ্ন করেছো যে ভাইয়া এইচএসসি তে কোচিং করলে ভালো হবে নাকি প্রাইভেট করলে ভালো হবে। আমার উত্তরটা হচ্ছে একটু ডিপ্লোম্যাটিক, অর্থাৎ তুমি মানে এইচএসসি তে উঠে তোমাকে পড়াশোনা করতে হবে। এইচএসসি তে অনেক বেশি পড়াশোনা, তোমরা হয়তো বা এতদিনে বই পেয়ে গিয়েছো, রাইট? বই পেয়েছো না? তো বই যেহেতু তোমরা পেয়ে গিয়েছো, আই হোপ তোমরা এতদিনে জানো যে তোমাদের পড়াটা কতটা আগের তুলনায় বেড়ে গিয়েছে, রাইট? সুতরাং এইচএসসি তে তুমি স্যারের কাছে বাসায় পড়ো, বাইরে কোচিং এ পড়ো, অথবা অনলাইনে পড়ো, অথবা অফলাইনে পড়ো, ডাজেন্ট ম্যাটার, তুমি কতটুকু বাসায় পড়তেছো এইটুকু ইম্পর্টেন্ট। এই যে দেখো স্টার চিহ্ন অন্যদের থেকে দেখো, স্টার চিহ্ন অন্যদের তুলনায় দেখো, তাইলেই বুঝতে পারবা ইম্পর্টেন্ট কিনা। একটু এই স্ক্রিনশট যারা নিতে চাও তুলে নাও। এইচএসসি তে কোন তুলে নিয়েছো তো, আই হোপ তোমরা স্মার্ট, এতটুকু স্মার্ট। প্রথম স্লাইডটা আবার দিব, এই যে নাও। প্রথম স্লাইড নাও। আচ্ছা, কোন রাইটারের বই, এই যে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এখন একটা কমন প্রশ্ন, কোন লেখকের বই পড়বো? তুমি যদি বলো যে ভাইয়া কোন লেখকের বই পড়বো, আমি পার্সোনালি সাজেস্ট করব দুইটা লেখকের বই, একটা কিনলেই হয়। প্রথমটা হচ্ছে সব কলেজেই পড়াবে, হাজারি নাকসার, হাজারি নাকসারের বই পড়তে পারো। হাজারি নাক, হাজারি নাকসারের বই পড়তে পারো, বুঝতে পারছো? আর একটা হচ্ছে গিয়ে অক্ষরপত্র পড়তে পারো, দুইটাই সুন্দর। বাট আমি বেশি সাজেস্ট করি অক্ষরপত্রটা। অক্ষরপত্রটা একটু ভালো করে গুছানো। সো তোমার যদি মনে হয় যে দুইটার মধ্যে কোনটা কিনবো, আমার মনে হয়, আমি অনেকদিন ধরে দেখতেছি তো, অক্ষরপত্রটা নিয়ে ভালো। এখন আচ্ছা, কোনো সমস্যা নেই, আগের দিনের ফ্রি ক্লাস করতে পারোনি, কোনো সমস্যা নেই। দেখো ভালো করে খেয়াল করো, আমরা একদম বেসিক জিনিসপত্র নিয়ে কেমিস্ট্রি আলোচনা করতেছি না। হাজারি নাক এবং অক্ষরপত্র যদি মনে করো যে একটা বই কিনতে চাও, তাহলে তুমি চাইলে আমাদের মাস্টার বুকটা দেখতে পারো। মাস্টার বুকটা কেন ভাইয়া? এটা তো রাখবাই, একটা বই রাখবাই, আর সাথে আমাদের মাস্টার বুকটা, কেমিস্ট্রি মাস্টার বুকটা রাখতে পারো। তাহলে লাভটা কি? এই কেমিস্ট্রি মাস্টার বুকটাতে CHEMISTRY কেমিস্ট্রি মাস্টার বুকে যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিক টাইপ ভিত্তিক সাজানো আছে। সো তুমি সবগুলো মানে সিকিউ পেয়ে যাবা, এমসিকিউ পেয়ে যাবা, বিগত বছরের বোর্ড প্রশ্ন পেয়ে যাবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেয়ে যাবা, সবই পেয়ে যাবা, বুঝছো? ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো চলো, এমন না যে ধরো ভাই আমি আমাদের আসলে মাস্টার বুক, এই জন্য মাস্টার বুক নেওয়ার কথা বলতেছি, তুমি তোমার ফ্রেন্ডের মাধ্যমে দেখতে পারো। আমি একটা রিভিউ দিয়েছি, মাস্টার বুকের ভিতরটা দেখিয়েছি। তুমি চাইলে এইচএসসি যে 27 রয়েছে ব্যাচ বা গ্রুপটা, সেখানের মধ্যে আমি এই মাস্টার বুকের ভিতরটা ঘুরিয়ে দেখিয়েছি, তোমার ভালো লাগলে নিতে পারো, বুঝতে পারছো? এছাড়া তোমার যদি মনে হয় বোর্ড বই একটা তো রাখা উচিত, অবশ্যই একটা বোর্ড বই রাখা উচিত। গাইডের পরিবর্তে তুমি মাস্টার বুকটা ব্যবহার করতে পারো, বাট একটা বোর্ড বই রেখো সাথে, সেটা হয়তো বা হাজারি নাক অথবা অক্ষরপত্র, তোমার কাছে যেটা ভালো মনে হয়, কোনো সমস্যা নেই। মাস্টার বুক না, মাস্টার বুক পেতে হলে কোর্সে ভর্তি হতে হয় না, বাট আমাদের যেহেতু প্রায় 40,000-এর মতো মাস্টার বুকের অর্ডার রয়েছে, তো সেই ক্ষেত্রে যারা আসলে আগে হচ্ছে গিয়ে তোমার আমাদের কোর্সে ইনরোল আছে তারা আগে পাবে, পরবর্তীতে যারা হচ্ছে গিয়ে তারা পাওয়ার পরবর্তীতে যদি থাকে তাহলে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমার বাকি স্টুডেন্ট গুলো পাবে ইনশাল্লাহ। কেমন? শুধু মাস্টার বুক প্রথমের জন্য প্রথম, দ্বিতীয়র জন্য দ্বিতীয়, এরকম করে সাজানো আছে। চলো আমরা এখন বর্ণালীতে চলে যাই। বর্ণালী মানে কি জানো? আমি তোমাদেরকে একটু জিনিস ঘুরিয়ে দেখাই, চলো। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আজকে আমরা বর্ণালী পড়বো, দেখবা? বর্ণালী জিনিসটা কি তোমাদেরকে দেখাই একটু। আয় রে ভাই, আসছে চুলের বিজ্ঞাপন নিয়ে।
জানতো ভাই, জান 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 জান, আমাদের স্টুডেন্টকে বর্ণালী শিখাবো। দেখো বর্ণালী, দেখো বর্ণালী জিনিসটাকে একটু দেখো। হ্যাঁ পাওয়া যাবে বাবা, বর্ণালী জিনিসটা দেখো আগে একটু। কেমিস্ট্রি পড়াশোনা একদম বেসিক জিনিসপত্র, বুঝতে হবে না, জাস্ট দেখো আসলে এই জিনিসগুলো তোমাদের রসায়নে আছে এইচএসসি তে। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দিয়েছে, এই যে দেখো আগুনে উত্তপ্ত করবে, এই যে দেখছো সোডিয়াম আয়ন। দেখো আগুনের কালারটা দেখো চেঞ্জ হয়ে যাবে, দেখো ও ওই একদম কাছ থেকে দেখালে জিনিসটা এরকম মনে হয়, বুঝতে পেরেছো? কাছ থেকে দেখালে জিনিসটা এরকম মনে হবে, এই যে এই যে দেখছো, একদম এটা কাছ থেকে জুম করা জিনিসটা কিরকম দেখায় আসলে। এই যে এটা দেখতে পারো, দেখো এখানে বর্ণালী সৃষ্টি হবে, দেখিও এটা একটু ধীরে ধীরে করেছে, পুরো প্রসেসটা দেখিয়েছে। এই যে দেখো বর্ণালী সৃষ্টি হয়, দেখো বিভিন্ন রকম বর্ণালী দেখতে পারতেছ। বর্ণালীগুলো কিভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এই জিনিসগুলো ছোট্ট কারণ আমরা আজকে ক্লাসের মধ্যে দেখার এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখো আমরা একটু পরেই দেখবো। এই যে দেখো তোমরা অনেকে রেড রেডের কথা বললা, এই যে রেড, বুঝতে পেরেছ? তো এইগুলো কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, ওইটাই আর কি সোনালী, মানে সোনালী বর্ণটাই এরকম আসলে, ওই জিনিসটা বুঝাইছে এভাবে আসলে। দেখো দেখতে তোমার হয়তো বা স্কিনের কারণে দেখতে এরকম লাগতেছে, বুঝতে পেরেছ? আচ্ছা চলো, তোমরা কি জানতে চাও এরকমটা হওয়ার কারণটা কি, পরমাণুতে হিট দিলে এরকম কেন হয়? তোমরা কি জানতে চাও? এই যে দেখো অন্যরকম কালার হতে পারে। তোমরা কি জানতে চাও যে পরমাণুর মানে উত্তেজিত করলে এই সকল কালার কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয় আসলে? না, কেমিস্ট্রি আসলেই মজার জিনিস, অনেক মজার, কেমিস্ট্রি আসলেই মজার। আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা দেখালাম বর্ণালী বলতে কি বুঝায় আসলে, বর্ণালী জিনিসগুলো কেমন হয় দেখতে। আমরা যে বাংলা ভাষায় বলি বর্ণালী 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 বর্ণালী, বর্ণালী হয় কেমন এই জিনিসও তো জানি না, কেন হয় তৈরি এরকম বর্ণ কি, মানে তার মনের মধ্যে কি আজকে একটু রং লেগেছে, যে মনের মধ্যে রং লেগেছে আমি একটু এই কালার দেখাই, আজকে একটু ওই কালার দেখাই। সো চলো এই যে বিভিন্ন রকম কালার গুলো চেঞ্জ হয়, বিভিন্ন রকম বর্ণগুলো দেখা যায়, এই জিনিসগুলোর পেছনে আজকে আমরা ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। চলো তুমি এখন চুপ হয়ে বসে থাকো, আমরা এখন স্টুডেন্টদেরকে বুঝিয়ে আসি। দেখো বেসিক কারণটা কি আসলে, তোমরা সবাই বোর পরমাণু মডেল পড়েছিল, মনে পড়ে বোর পরমাণু মডেল? বলো বলো, মনে পড়ে কি পড়ে না বলো? বোর পরমাণু মডেল মনে পড়ে কি পড়ে না বলো, বলো দেখি। বোর পরমাণু মডেল মনে পড়ে? মনে পড়ে বোর পরমাণু মডেলের কথা? আচ্ছা তোমরা আমাকে একটা সহজ কথা বলো তো ভাইয়া, সেটা হচ্ছে আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, যখন কোনো একটা ইলেকট্রন, 9-10 অনেক পড়িয়েছি তোমাদেরকে, অনেক পড়িয়েছি, আবারও বলতেছি, ধরো কোনো একটা ইলেকট্রন, কোন একটা ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনটা যদি এরকম হয় যে ধরো উচ্চ শক্তি স্তরে ছিল, উচ্চ শক্তি স্তর মানে বেশি শক্তি স্তর, এখন সে উচ্চ শক্তি স্তরটা থেকে সে নিম্ন শক্তি স্তরে চলে আসলো, নিম্ন শক্তি স্তরে চলে আসলো। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো,
যদি কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে আসে তখন কি হয় বলো তো ভাইয়া? 19-এ পড়েছো না, শক্তির শোষণ হয় নাকি বিকিরণ হয়? আমাকে বলো তো। যদি কোনো একটা ইলেকট্রন অনেক উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নেমে আসে, ধরো এটা ছিল, এগুলো শক্তি স্তরকে আমি এখানে এটাকে নিউক্লিয়াস চিন্তা করি, এটা ধরো আমার 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার শক্তি স্তর। তো মজার বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। ধরো একটা ইলেকট্রন এই 4 নাম্বার শক্তি স্তরে ঘোরাঘুরি করতেছিল, বুঝো, এবং তার মন চাইলো আসলে সে ওই শক্তি স্তরটা থেকে নাচতে 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 3 নাম্বার শক্তি স্তরে চলে আসবে। আচ্ছা তুমি বলো, আগে ছিল কয় নাম্বারে? 4 নাম্বারে। নাচতে নাচতে কয় নাম্বারে আসলো? 3 নাম্বারে। তাহলে 4 নাম্বার থেকে যদি 3 নাম্বারের দিকে আসে, 4 নাম্বারটা কি উচ্চ না? উচ্চ শক্তি স্তর না? আর এই 3 নাম্বারটা কি নিম্ন শক্তি স্তর না বলো তো বাবা? কারণ এটা নিচের, মানে এটা কম শক্তি স্তর। কমটাকে বলা হয় নিম্ন, বেশিটাকে বলা হয় উচ্চ, রাইট? এবার মজার বিষয়টা দেখো, আমি কি বলেছি? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি আসে, উঁচা থেকে যদি নিচের দিকে আসে। আচ্ছা তুমি আমাকে একটা সহজ কথা বলো, সেটা হচ্ছে তোমার কাছে এখন কোটি কোটি টাকা, 2 কোটি টাকা, তুমি এখন ফকির হতে চাচ্ছ, মানে তোমার লেভেলটা এখন 2 কোটি টাকার। চিন্তা করো তুমি ফকির হতে চাও, তোমাকে কি করতে হবে? টাকা উড়াতে হবে, উড়াও টাকা উড়াও, উড়াল দাও টাকা উড়াল দাও, মানে খালি টাকা উড়াবা বাবা। তাহলে কি হবে? ফকির হয়ে যাবা। অর্থাৎ তুমি যদি উচ্চ বংশীয় হও, তুমি যদি নিচে নেমে যেতে চাও, সব টাকা পয়সা উড়ায় দাও, মানে একদম ছেড়ে দাও। ছেড়ে দেয়াকে আসলে বিকিরিত করা বলা হয়, বুঝছো? যার কারণে আসলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় কি হবে? বিকিরিত হবে, রাইট? রশ্মিতে কি হবে? বিকিরিত হবে। তার মানে আমি এখানের মধ্যে কি বলতে পারি? এই ইলেকট্রনটা যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর অর্থাৎ এই জায়গায় চলে আসে, তখন শক্তির কি হয়? বিকিরণ ঘটে, বুঝছো? বুঝছো কি ঘটবে? বিকিরণ ঘটবে। তাহলে শক্তির কি হবে? কি হবে বলো তো বাবা? বিকিরণ হবে। কি হবে? বিকিরণ হবে। এই যে দেখো, ভালো করে খেয়াল করো, তোমার কি হবে বলতো ভাই? শক্তিটার বিকিরণ ঘটবে, অর্থাৎ তুমি বাইরে বিভিন্ন রকম রশ্মি দেখতে পারবা। কি দেখতে পারবা? বিভিন্ন রকম রশ্মি দেখতে পারবা। তোমার এখন যদি এটা তোমার চোখের আয়ত্তর মধ্যে থাকে, তাহলে তুমি বিভিন্ন রকম রশ্মি দেখতে পারবা। তো এই যে রশ্মিটা যদি তুমি দেখতে পাও, এই রশ্মিটাকে আসলে কি বলা হয় বলতো? এই রশ্মিটাই আসলে তুমি বিভিন্ন রকম বর্ণালী হিসেবে দেখতে পারো। আমার কথা কি বুঝতে পেরেছো? এই রশ্মিটাকে এখন হতে পারে এইটা তোমার চোখের আয়ত্তর মধ্যে পড়েছে, হয়তো বা তোমার চোখের আয়ত্তর মধ্যে পড়েনি। আমার কথা বুঝতে পারছো? যখন একটি ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, তখন সে শক্তিটা ছেড়ে দেয়, সে বিকিরিত করে ফেলে। ওই বিকিরিত করার সময় বিভিন্ন রকম রশ্মি দেখতে পাই। রশ্মি বিকিরিত করার সময় বিকিরিত রশ্মি দেখা যায়। ওই বিকিরিত রশ্মিটাকে আসলে বাংলা ভাষায় কি বলা হয়? বর্ণালী বলা হয়। বিকিরিত রশ্মিটাকে কি বলা হয়? বাংলা ভাষায় বর্ণালী বলা হয়। আমার কথা কি বুঝতে পেরেছ? এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে খেয়াল করো, বিভিন্ন রকম বর্ণালী তুমি দেখতে পারো। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো বলো তো বাবা? তাহলে বর্ণালীর বেসিক কনসেপ্ট বোঝা গেছে কি যায়নি? বর্ণালীর বেসিক কনসেপ্ট কি বোঝা গেছে কি যায়নি বলো দেখি। এখন বর্ণালী কিরকম বর্ণ দেখা যাবে এটা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যে ভাইয়া এ তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা আমি কোন বর্ণ দেখব? বেগুনি, আসমানি, নীল, সবুজ, হলুদ, কোন রঙের বর্ণ দেখবো? তোমরা বের করতে চাও? আচ্ছা তোমরা বলো তো, তোমরা বের করতে চাও যে ভাইয়া ধরো 5 নাম্বার শক্তি স্তর থেকে ধরলাম একটা ইলেকট্রন এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসলো, তাহলে এখানে বিকিরিত হবে, কারণ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে। তুমি কি বের করতে চাও যে ভাইয়া দেখি তো কোন বর্ণটা দেখা যেতে পারে? বলো তো দেখি বাবা। ধরো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো, তাহলে তোমরা কি বুঝতে চাও বা বের করতে চাও যে ভাইয়া দেখি তো ভাইয়া কোন বর্ণের রশ্মিটা দেখা যেতে পারে? এটার জন্য সুন্দর একটা সূত্র আছে আমাদের,
যে ভাইয়া কোন বর্ণটা দেখা যেতে পারে। যেমন আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিতে পারি। কিরকম এক্সাম্পল ভাইয়া? এটা সহজ একটা সোজা সাপটা এক্সাম্পল দিতে পারি। ধরো এটা একটা, এটা একটা, তারপর এটা একটা, তারপর এটা একটা, এটা একটা। বুঝাইতে পারছি? সো চিন্তা করো, ভালো করে খেয়াল করো। হতে পারে, দেখো তোমাকে এমন একটা সূত্র শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, তোমাকে এমন একটা সূত্র শিখিয়ে দিব, হতে পারে ধরো এই শক্তি স্তরটা থেকে এখানে গেছে, মানে উচ্চ থেকে নিম্নতে গেছে, অথবা এই শক্তি স্তরটা থেকে এখানে গেছে, অথবা উচ্চ থেকে নিম্নতে গেছে, অথবা তুমি চিন্তা করো এখান থেকে এখানে গেছে। আমরা একটা মজার বিষয় খেয়াল করো, ধরো তোমার একটা ইলেকট্রন, ধরো এটা কয় নাম্বার শক্তি স্তর, আমি শক্তি স্তরগুলোর সংখ্যাগুলো লিখে দেই। দেখো এটা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। দেখো ভালো করে খেয়াল করো। তো আমরা কি করলাম দেখো, মজার বিষয়টা দেখো, এই যে 5 নাম্বার শক্তি স্তরটা দেখতেছো, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখান থেকে 2 নাম্বারে গেল, তখন আমরা কোন বর্ণটা দেখতে পারবো? বুঝতে পেরেছি? আবার দেখো 4 নাম্বার শক্তি স্তর, দেখো এই যে 4 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার যদি যায়, তাহলে কোন বর্ণটা আমরা দেখতে পারবো? বুঝছো? তারপরে দেখো আবার ধরো এখানে 2 নাম্বার বা 3 নাম্বার শক্তি স্তরটা থেকে 2 নাম্বার শক্তি স্তরে গেল, তাহলে আসলে সে কোন বর্ণটা প্রদর্শন করবে? অর্থাৎ আমরা যেহেতু জানি নিম্ন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি ছেড়ে দেয়, বিকিরিত করে দেয়, শক্তিটাকে ছেড়ে দেয়, তাহলে কোন বর্ণটা দেখতে পারবো যদি সে 5 নাম্বার থেকে 2 নাম্বার কক্ষে যায়, অথবা 4 নাম্বার থেকে 2 নাম্বারে গেলে, অথবা 3 নাম্বার থেকে 2 নাম্বারে গেলে, মানে যে কোনো শক্তি স্তর থেকে তার নিম্ন শক্তি স্তরে গেলে কোন বর্ণটা দেখা যায়? এটার একটা সুন্দর সূত্র আছে। চলো আমরা সূত্রটা খুঁজি বা সূত্রটা বোঝার চেষ্টা করি, যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব, যে আসলে তরঙ্গ দৈর্ঘ্য বের করলে আমরা, তরঙ্গ দৈর্ঘ্যের মান আছে বিভিন্ন, সবুজ হলে কোন তরঙ্গ দৈর্ঘ্য হয়, বেগুনি হলে কোন তরঙ্গ দৈর্ঘ্য হয়, নীল হলে কোন তরঙ্গ দৈর্ঘ্য হয়, অথবা সবুজ হলে কোন তরঙ্গ দৈর্ঘ্য হয়। এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এক এক রকম মান বের হয়। তো চলো আমরা একটা সূত্র পড়ি, সেটা হচ্ছে সবাই খাতার মধ্যে লিখো 1 ডিভাইডেড বাই ল্যামডা। এটা আমরা ডিটেইলসে পরে ক্লাসের মধ্যে পড়বো ইনশাআল্লাহ। জাস্ট আপাতত তোমাকে সূত্রটা শিখিয়ে দেই। দেখো 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ। আর এইচ কি সবকিছু আমি বুঝাবো। এই যে দেখো 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। বলো সবাই আগে বলো এটা লিখেছো কিনা, আগে সবাই সূত্রটা লিখে নাও। বলো বলো বলো, সবাই সূত্রটা একটু লিখে নাও, সবাই সূত্রটা লিখে নাও, পরে আমি তোমাদেরকে বুঝাচ্ছি কোনটা বলতে কি বুঝাচ্ছে। তোমরা একটু বলো, সবাই একটু সূত্রটা লিখে নাও। সবাই একটু সূত্রটা লিখে নাও বাবা, সবাই একটু সূত্রটা লিখে নিলে বলো তো আমাকে যে সূত্র লেখা হয়েছে। তাড়াতাড়ি, তোমাদেরকে সময় দিয়েছি, দেরি করো না বাবা। সবাই একটু সূত্রটা লিখে নাও। লিখেছ? এবার দেখো এখানে আমি তোমাকে বলি, এখানের মধ্যে আমি বলি আমরা বের করতে চাই কি ল্যামডার মান। ল্যামডা মানেটা কি বুঝাচ্ছে এখানে বলো তো বাবা? ল্যামডা এখানে বুঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যার মাধ্যমে আমরা বের করব যে এটা কোন রশ্মি বা কোন অঞ্চলে পড়ে। ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা আর এইচ মানেটা কি বুঝানো হলো, কেউ বলতে পারবা? আর এইচ মানেটা কি? আর এইচ মানেটা কি? আর এইচ মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক। আচ্ছা এইটার মানটা কি কেউ বলতে পারবা? এটার মান কেউ বলতে পারবা? রিডবার্গ ধ্রুবকের মানটা কত? আমি তোমাদেরকে বলি, সব সময় মনে রাখবে এটার মান হচ্ছে 10 96 78। 10
96 78, বাট এখানে একটা 1 এর পর দশমিক দিবা, 10⁻⁻² ন্যানোমিটার। এটা একটা ধ্রুবক। রিডবার্গ, বিজ্ঞানী রিডবার্গ আসলে এটা আবিষ্কার করেছে, তো যার কারণে আসলে এটাকে রিডবার্গ ধ্রুবক অথবা রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয়। তোমরা সবসময় ন্যানোমিটারে বের করবা, বুঝতে পেরেছ? কি কোন এককে বের করবা? ন্যানোমিটার আকারে বের করবা। বুঝাতে পেরেছি? তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে N1 আর একটা হচ্ছে N2। সবসময় মনে রাখবা N1 মানেটা কি? N1 মানে হচ্ছে দুইটা ধরো কক্ষপথ দেয়া আছে, বললো একটা কক্ষপথ 2 নাম্বার কক্ষপথ আর একটা হচ্ছে 5 নাম্বার কক্ষপথ। তাহলে এই যে 2 নাম্বার কক্ষপথ আর 5 নাম্বার কোথায় থেকে কোথায় যায় তো তাকে দেখার দরকার নেই। বলো দেয়া আছে একটা 2 থেকে 5 বা 5 থেকে 2 এরকম, যে বলে দিছে 5 নাম্বার থেকে 2 নাম্বারে যাচ্ছে। সব সময় মনে রাখবা 2 নাম্বারটা কি নিম্ন কক্ষপথ না? নিম্ন। আর 5 নাম্বারটা কি এই সাপেক্ষে উচ্চ। এর অন্য কোনো কক্ষপথ দিতে পারতো। সবসময় মনে রাখবে N1টা হচ্ছে দুইটা যে কক্ষপথ দেয়া থাকবে তার মধ্যে ছোট কক্ষপথ। কি বলেছি? দুইটা কক্ষপথের মধ্যে ছোট কক্ষপথ। পদ না রে বাবা, আমি তো বাংলা টিচার হয়ে যাচ্ছি। কক্ষপথ, ছোট কক্ষপথ সংখ্যা, ছোট্ট কক্ষপথ সংখ্যা। আর N2টা কি? N2টা হচ্ছে বড় কক্ষপথ সংখ্যা। কক্ষ, এটা লিখো, একটা ম্যাথ করব, তাহলে সবাই বুঝতে পারবা যে কিভাবে আসলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানের সাহায্যে বিভিন্ন অঞ্চল বের করতে পারি, যে কোনটা আসলে কি হবে। তবে এটা মনে রাখবে এটা মিটার না, সরি, এটা মনে রাখবে এটা হচ্ছে পার ন্যানোমিটার। ন্যানোমিটার না, এটা হচ্ছে পার ন্যানোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট। রিডবার্গ ধ্রুবকের মানটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এককটা হচ্ছে পার ন্যানোমিটার। এটা একটু কষ্ট করে হলেও মনে রাখবে ইনশাল্লাহ। কেমন? আমি একটু সরে যাচ্ছি, সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও বাবা, একটু সবাই লিখে নাও। লিখে নেওয়া হলে বলো যে ভাইয়া মিটারে পাওয়ার হবে 7। এক্স্যাক্টলি ইসরাত জাহান আনিশা, তুমি ঠিক বলেছ, মিটারে 7 পাওয়ার হবে। বলো বলো, লিখে নেওয়া হলে বলো, আমি একটা ম্যাথ করি। লিখে নেওয়া হলে বলো যে ভাইয়া লিখে নেওয়া হয়েছে, তাহলে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, চলো। ঠিক আছে, ডান। স্ক্রিনশট নিলে বাবা খাতাতেই থাকে, সেই স্ক্রিনশট আর এই যে দেখো, দেখো শক্তি না, আমরা এখন একটা জিনিস দেখো বলেছে এরা হাইড্রোজেন পরমাণুতে, ভালো করে প্রশ্নটা খেয়াল করো তো কি বলেছে এখানে। হাইড্রোজেন পরমাণুতে বলেছে দুইটা কক্ষপথ দিছি, ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার শক্তি স্তরে গমন করে, নির্গমনের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এখন তরঙ্গ দৈর্ঘ্য বের করব, শক্তি আজকে শিখবো না, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা শিখবো, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যটাই আসলে এক টাইপের বর্ণালী হিসেবে পরিচিত। বুঝাতে পেরেছি? দেখো ভালো করে খেয়াল করো, আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্রটা হচ্ছে 1/λ। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বের করতে বলছে? ল্যামডার মান বের করতে বলেছে, রাইট? তাহলে 1/λ সমান সমান আমরা কি জানি? RH, এটা হচ্ছে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া কিসের মান চেয়েছে প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে ওরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান চেয়েছে। দেখো ভালো করে খেয়াল করো, এটা বলেছে ল্যামডার মানটা কত। এর দুইটা কক্ষপথ দিয়েছে না? একটা কক্ষপথের সংখ্যা কি বলেছে? একটা কক্ষপথ বলেছে 2 নাম্বার কক্ষপথ, আর একটা বলেছে 1 নাম্বার কক্ষপথ। বলো তো
এখানে n1 এর মান কত হবে আর n2 এর মান কত হবে? আমি তোমাদেরকে একটু সময় দিলাম, বলো তো দেখি আমাকে এখানে n1 এর মান কত হবে, তুমি বলো। এখানে n1 এর মান কত হবে আর n2 এর মান কত হবে, তোমরা একটু বলো তো। এটা তো দুইটা কক্ষপথ, এরকম প্রশ্নের মধ্যে দুইটা কক্ষপথ সব সময় দিয়ে দেয়া থাকবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে কোন কক্ষপথটা কোনটা হবে বলো। এখানে কোনটার মান কত লিখবো? দেখো আমি কি বলেছিলাম সূত্রের মধ্যে, n1টা কি ছিল বলো তো ভাইয়া, আমি কি লিখে দিয়েছি না এখানের মধ্যে? বলো তো n1টা কি বলেছিলাম। দেখো n1টা হচ্ছে, ভালো করে খেয়াল করো, n1টা ছিল ছোট কক্ষপথ সংখ্যা আর n2টা ছিল বড় কক্ষপথ সংখ্যা। তাহলে তুমি আমাকে বলো n1টা কি হবে, তুমি বলো তো ভাইয়া। n1টা কি হবে? n1টা বলেছি না ছোট কক্ষপথ সংখ্যা। এখানের মধ্যে ছোট কক্ষপথ কোনটা, 2 নাকি 1, কোনটা বলো, বলো দেখি কোনটা কোনটা, তুমি বলো। তাহলে এইটা কি ছোট কক্ষপথ না 1টা? তাহলে এটা হবে n1 এর মান আর এটা হচ্ছে n2 এর মান। লিখে দিয়েছি না ছোট কক্ষপথ সংখ্যা হচ্ছে n1, অর্থাৎ এটা হবে 1 এবং বড় কক্ষপথ কি 2 নাম্বার কক্ষপথ, তাহলে এটা হবে 2। রিডবার্গ ধ্রুবক RH এর মান কত ধরতে বলেছি? আমি বলেছি লিখবা 10, 96, 78 গুণন 10⁻²² পার ন্যানোমিটার, রাইট? তাহলে এটার সামনে একটা দশমিক চিহ্ন দিব। ভেরি গুড, বুঝাতে পেরেছি কখন কি ধরবো না ধরবো। এটার মান ধরবো n1, এটার মান ধরবো n2 আর RH এর মান হচ্ছে এটা। বোঝাতে পেরেছি? আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো দেখো জাস্ট এবার কি করব ভাইয়া, মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে দেখো 1/λ সমান সমান RH এর মান কত? RH এর মান হচ্ছে 1.09678 গুণন 10⁻²। তাহলে এখানে কি হবে 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার। বলো তো দেখি করেছো কিনা। বলো দেখি এই ক্যালকুলেশনটা করতে পারবা কিনা, বলো ক্যালকুলেশনটা করতে পারবা কিনা। আমার কাছে তো ক্যালকুলেটর নাই। বলো তো এখানে কত আসে, এইটার মান কত আসে আমাকে একটু জানাও। এইটার মান কত আসে একটু, আমার কাছে ক্যালকুলেটর নাই তো, তোমরা একটু এইটার মান জাস্ট এইটুকের মানটা কত আসে বলো। 1 ডিভাইডেড বাই λ সমান সমান এইটুকের মান কত আসে আমাকে একটু কেউ জানাও তো। 1.2 ইন্টু 121 দশমিক সামথিং এরকম। একটু বলো না, একটু ক্যালকুলেশন করে বলো না এইটুকের মান কত আসতেছে, একটু আমাকে জানাও। অ্যান্সার হচ্ছে 121.57। মানে তোমরা কি ল্যামডাটাকে নিচ থেকে উপরে নিয়ে গিয়েছো? মানে দেখো এখানে ল্যামডা কিন্তু নিচে আছে, এখানে কিন্তু একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা জানতে চাচ্ছি। তোমরা আগে আমাকে এই ভ্যালুটা বলো যে ভাইয়া এখানে কি আসবে। সরাসরি অ্যান্সার লাগবে না, আমার এইটুক ভ্যালু লাগবে, আমার এই ক্যালকুলেশনটা লাগবে, এই যে এই ক্যালকুলেশনটা লাগবে। বলো একটু। 882 দশমিক সামথিং। একটু বলো, একটু ক্যালকুলেশন করো। আচ্ছা 8.22 গুণন 10⁻³ 8.22, রাইট? এটা 8.22 গুণন 10⁻³ এরকম কিছু আসছে, এরকম কিছু আসছে।
আচ্ছা ধরে নিলাম এরকম। আচ্ছা তোমরা যেহেতু সরাসরি ল্যামডা বের করেছো, তাহলে ধরে নিলাম ল্যামডা সমান সমান কত আসছে তোমাদের? 121.57। 121.57, রাইট? একজন বলতেছে 8.22 গুণন 10⁻⁻1, উল্টা পাল্টা উত্তর আসতেছে কেন? আচ্ছা 121 সামথিং কত আসছে বলো? এখান থেকে যদি ল্যামডা বের করতে চাই, সাইড চেঞ্জ করে কিন্তু নিচ থেকে উপরে নিতে হবে ল্যামডাকে। এটা তো নিয়েছো, নিচ থেকে উপরে নিলে ওইটাকে 1/, করে দিতে হবে। এগুলো বেসিক জিনিস তো পারো, রাইট? 121.57 কোন এককে আসবে বলো তো বাবা? কোন এককে আসবে তোমার মনে আছে? এখানে একটা জিনিস মনে আছে তোমার, এই আর এইচ এর মানটা, এই যে দেখতে পারতেছো আর এইচ এর মানটা, এটা কোন এককে হিসাব করেছিলাম? ন্যানোমিটার, পার ন্যানোমিটার এককে, রাইট? কোন এককে ইউজ করছি? পার ন্যানোমিটার এককে ইউজ করছি। যেহেতু এটা পার ন্যানোমিটার এককে ইউজ করছি, তাই এইটার উত্তরটা আসবে ন্যানোমিটার এককে। এই তো হয়ে গেল। বলো দেখি বুঝছো কিনা? বুঝেছো কিনা বলো? বুঝেছো কিনা বলো? ঠিক আছে। পার আসবে না, আর পার আসবে না। অলরেডি এই যে এটা যেহেতু উপর থেকে নিচে নেমে যায়, যার কারণে পার ন্যানোমিটারটা কেটে গিয়ে শুধু ন্যানোমিটার থাকে। বুঝছো? এই যে এখানের মধ্যে ওরা অ্যাংস্ট্রম এককে করে দিয়েছে। ঠিক আছে। দেখো এখানে একটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, বুঝছো? ভালো করে খেয়াল করো, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। ওরা বলেছে এখানের মধ্যে বলেছে উদ্দীপকের ইলেকট্রনটি এল শেলে ধাপান্তরিত হলে। আচ্ছা আমরা ছোট্টবেলা থেকে কি জানি? কে নাম্বার শেল এইটা মানে প্রথম কক্ষপথ, এল নাম্বার শেল মানে 2 নাম্বার কক্ষপথ, এম নাম্বার শেল মানে 3 নাম্বার কক্ষপথ, এন নাম্বার শেল মানে হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। এটা তো আমরা সবাই জানি, কে এল এম এন, কে এল এম এন, কে এল এম এন। বোঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? তো এরকম করে কে এল এম এন এভাবে আমরা শিখেছি। এবার দেখো কি বলেছে, এল শেলে ধাপান্তরিত হলে। এল শেল কোনটা? এল শেল হচ্ছে 2 নাম্বার শেল। ইলেকট্রনটা ছিল কোথায় দেখো, ভালো করে খেয়াল করো। ইলেকট্রনটা ছিল এন শেল, এই যে দেখো, এই যে দেখো এই শেলটা দেখো, এন শেল, এই যে দেখো এন শেল। তাহলে ইলেকট্রনটা এন শেলে ছিল, তার মানে তার কক্ষপথ সংখ্যা কত ছিল? 4 নাম্বার কক্ষপথ ছিল। কত নাম্বার কক্ষপথ ছিল? 4 নাম্বার কক্ষপথ। মানে সে বলেছে 4 নাম্বার কক্ষপথ থেকে কত নাম্বার কক্ষপথে গেছে? ইলেকট্রনটা এল শেলে গেছে। এল মানে কি দেখো, ভালো করে খেয়াল করো, কে এল, এল মানে কি 2 নাম্বার কক্ষপথ না? এটা ছোট্টবেলা থেকে জানি না? তার মানে এল মানে হচ্ছে 2 নাম্বার কক্ষপথ। অর্থাৎ এবার তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে, জাস্ট কক্ষপথ সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। কি দিয়েছে ভাইয়া? 4 নাম্বার কক্ষপথ থেকে যদি তোমার 2 নাম্বার কক্ষপথে যায়, তাহলে বর্ণ কিরকম হবে? বর্ণ কিরকম হবে মানে বর্ণালীর কথা জিজ্ঞেস করেছে। অর্থাৎ তোমাকে এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে। কে কে পারবা একটু হাত তুলো তো? কে কে পারবা এখান থেকে ল্যামডার মানটা কারা কারা বের করতে পারবা? বলো দেখি কারা কারা বের করতে পারবা, বলো। লিথিয়াম, এই হাইড্রোজেন, এগুলো হচ্ছে হাইড্রোজেন, পারমাণবিক বর্ণালী হয় হাইড্রোজেনের। লিথিয়ামের কখনো পারমাণবিক বর্ণালী হয় না, লিথিয়াম 2+ এর হতে পারে। লিথিয়ামের কোনো পারমাণবিক বর্ণালী এখনো দেখানো হয়নি তোমাদের সিলেবাসে। যেটা দেখানো হয়েছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী। সো বলো এটা কারা কারা করতে পারবা? তোমাদের জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিই, কেমন? সো ধরো তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে তোমার 2 মিনিট সময় দিলাম, একটু করো তো দেখি এই ম্যাথটা। 2 মিনিট সময় হাতে ধরে, 2 মিনিট সময়, তাড়াতাড়ি করো দেখি।
লিথিয়াম 2 প্লাস আর হাইড্রোজেন একই কথা, লিথিয়াম 2 প্লাস আর হাইড্রোজেন একই কথা। এইটাই চিন্তা করতে পারো লিথিয়াম 2 প্লাস, এটাই লিথিয়াম 2 প্লাস চিন্তা করতে পারো, হাইড্রোজেন এবং লিথিয়াম 2 প্লাস একই কথা। আরে সেরা আসমানি বর্ণ, আরে তোমরা তো সুপার স্টুডেন্ট। ন্যানোমিটার দিয়ে করবা বাবা, বড়ুয়া অরূপ বড়ুয়া ন্যানোমিটার দিয়ে করবা কেমন, আর এইচ এর মান ন্যানোমিটার দিয়ে রাখবা। সবাই বলতেছে আসমানি বর্ণ কি, আসলে আসমানি বর্ণ, এই রেঞ্জটা কিন্তু মুখস্থ রাখতে হবে। একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কোন বর্ণের হবে এটার জন্য সবসময় মনে রাখবা আমাদের যে দৃশ্যমান আলোক অঞ্চলটা আছে, কি বলেছি, দৃশ্যমান আলোক অঞ্চলটা রয়েছে, এই দৃশ্যমান আলোক অঞ্চলটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। এই রেঞ্জের ভিতরে কোনটার বর্ণ আসমানি, কত ন্যানোমিটার হলে, মানে এইগুলোর মধ্যে বেগুনি আছে, আসমানি আছে, নীল আছে, সবুজ আছে, হলুদ আছে, সবই আছে। বুঝছো, বুঝছো আমার কথা? সো দেখো এখানের মধ্যে এই ম্যাথটা সলভ করাই তোমাদেরকে। একটা শক্তি স্তর হচ্ছে 4 নাম্বার আর একটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর, রাইট? তো আমরা অলরেডি ম্যাথ করেছি না, আমরা কি ম্যাথ করেছি ভাইয়া বলো তো, 1 ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান হচ্ছে আর এইচ, এখানের মধ্যে কি হবে 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। ভালো কথা, আমার এখান থেকে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে, তাইলে আমি অঞ্চলটা বুঝতে পারবো। তাহলে আর এইচ এর মানটা কত বলেছি, 10 96 78, মানে 1 এর পরে একটা দশমিক দিয়ে দিব, গুণন 10 টু দি পাওয়ার কত বলতো -2 পার ন্যানোমিটার, নট ন্যানোমিটার, পার ন্যানোমিটার মনে রাখবা। আর উপরে যে আমার শক্তি স্তর, দুইটা শক্তি স্তর ছিল বাবা, একটা ছিল এন এর মান ছিল কত, একটা এন এর মান ছিল 2 আর একটা এন এর মান ছিল 4। তা আমরা জানি বড় শক্তি স্তরটা 2 ধরতে হয়, ছোট শক্তি স্তরটা 1 ধরতে হয়, এটা আমি লিখে দিয়েছি অলরেডি। তাহলে দেখো n1 এর মানটা কত হবে, n1 এর মানটা হবে 2, তার মানে এটা হবে 2 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 স্কয়ার। এখন তুমি তো এটা ক্যালকুলেশন করতেই পারবা, এটা ক্যালকুলেশন না করতে পারলে তো বাবা আসলে লজ্জাজনক ব্যাপার। আসলে এটা প্রথমে হিসাব করবা, তারপর যেই মানটা আসবে 1 ডিভাইডেড বাই করে দিবা, কত আসে 486। আচ্ছা যেহেতু এটা ন্যানোমিটারে করছি তাহলে এটা আসছে 486 দশমিক কত ন্যানোমিটার, 27 ন্যানোমিটার, রাইট? 486.27 ন্যানোমিটার। বলো দেখি বুঝেছো? এখন এই বর্ণ রশ্মিটা কোন অঞ্চলে পড়তেছে এটা হচ্ছে তোমার কাজ, এটা হচ্ছে তোমার কাজ বের করা। বলো সবাই বুঝতে পেরেছো কিনা, বলো বলো দেখি, বলো 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 বুঝতে পেরেছো কিনা বলো, যারা যারা পারোনি বলো দেখি বুঝতে পেরেছো কিনা, বলো বলো দেখি। আসমানি বর্ণ, এক্স্যাক্টলি। এই রশ্মিটা দেখবা, ওই যে বললাম ল্যামডার বিভিন্ন মান আছে যে ওইগুলো মুখস্থ করবা, এটা হচ্ছে আসমানি বর্ণের মধ্যে পড়বে। কোন বর্ণের মধ্যে পড়বে, আসমানি বর্ণের মধ্যে। আচ্ছা এই যে একটা প্রশ্ন, আমরা একটা পেঁচালো প্রশ্ন আসলে, ন্যানোমিটারে কিভাবে নিব? আল্লাহ ন্যানোমিটারে তো কিছুই করতে হবে না, তুমি আর এইচ এর মানটা শিখিয়ে দিয়েছি তো, তুমি আর এইচ এর মানটা দেখো ভালো করে খেয়াল করো, তুমি যদি আর এইচ এর মানটা পার ন্যানোমিটার এককে হিসাব করো তাহলে এটা ল্যামডার মানটা অটোমেটিকলি ন্যানোমিটারে চলে আসবে। সবসময় একটা জিনিস মনে রাখবা বাবা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি, দেখো সবসময় মনে রাখবা তুমি যদি আর এইচ এর মানটা কোন এককে রাখো, ন্যানোমিটার এককে রাখো, কোন এককে,
ন্যানোমিটার এককে রাখো, তাহলে তুমি অলওয়েজ ল্যামডার মানটাও ন্যানোমিটার এককেই পাবা। এটা তোমার মনে রাখতে হবে। তো আমরা RH এর মানটা কি এককে রাখছি তুমি বলো? RH এর মানটা আমরা ন্যানোমিটার এককে রাখি না? কত? 10 96 78, 1 এর পর দশমিক, গুণন 10⁻⁻² পার ন্যানোমিটারে আমরা পেয়ে যাই। যদিও বা এটা ন্যানোমিটার না, পার ন্যানোমিটার। এটা পার ন্যানোমিটার এককে যদি আমরা নেই না, তাহলে তোমার ল্যামডার মানটা অটোমেটিকলি আসলে যেটা বেরোবে ওটা ন্যানোমিটার এককেই থাকবে আসলে। এটা আমরা মনে রাখবো। জাস্ট আমরা RH এর মানটা পার ন্যানোমিটারে হিসাব করলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো দেখো, একটা তোমাদেরকে পেঁচানো প্রশ্ন সলভ করতে দিই। পেঁচানো কি বলেছি? পেঁচানো প্রশ্ন, একটা পেঁচানো প্রশ্ন সলভ করবা। একটা একটু পেঁচানো প্রশ্ন দেখো, ভালো করে খেয়াল করো। এই পেঁচানো প্রশ্ন সলভ করার জন্য একটু চিন্তা করো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম। এই প্রশ্নটা সলভ করার জন্য। প্রশ্ন একটু হিসাব নিকাশ করতে হবে, কালার গুলোর মান মুখস্থ রাখতে হবে। জেড স্কয়ার দিতে হবে না, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী তো জেড এর মান হচ্ছে অলওয়েজ এখানে 1 ব্যবহার হয়। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তো এইগুলো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী যেখানে জেড এর মান অলওয়েজ 1 হয়। তো জেড দেয়া না দেয়া একই কথা। এবং আমাকে একজন জিজ্ঞেস করলা তোমরা বাবা যে ভাইয়া আপনি যে কালারটা হয় এটা কিভাবে বুঝলেন? এটার উত্তর দিয়ে দিয়েছি। 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে কখন কোন কালার হয় এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটার কালারটা হয় বেনি আসহ কলা। এর মধ্যে দৃশ্যমান আলোক অঞ্চল পড়ে, অর্থাৎ বেগুনি হতে পারে, নীল হতে পারে, আসমানি হতে পারে, এক এক সময় এক একটা রং হতে পারে। ক্যালকুলেশন তো বুঝাই দিলেন নাফিসা। আল্লাহ, এগুলো ক্যালকুলেশন তো ছোট বাচ্চার কাছে। আল্লাহ, নিচ থেকে উপরে ভাগ করতে পারো না? হ্যাঁ, ঠিক আছে, করো। এইটা সলভ করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি। বর্ণটা দৃশ্যমান হবে কিনা, দৃশ্যমান হওয়ার শর্তটা কি জানো? দৃশ্যমান হওয়ার শর্তটা হচ্ছে এর বর্ণটা বা এর ল্যামডার যে মানটা আছে সেই মানটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হইতে হবে। মিটার এর মধ্যে হতে হবে, বুঝছি? 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি হয় ল্যামডার মান, তাহলে দৃশ্যমান হয়। মজার বিষয়টা দেখো, ভালো করে খেয়াল করো। এই ম্যাথটা যখন করবা ল্যামডার মান বের করবা। দেখো ভালো করে খেয়াল করো, আমরা সবসময় এগুলোতে ল্যামডার মানই বের করি। দৃশ্যমান হবে কিনা, কোন অঞ্চলে পড়বে, কোন বর্ণ দেখাবে, সবসময় ল্যামডার মান বের করি। বাট এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি একটু পরে বলতেছি। এখানে আমরা RH বসাবো, তার পরবর্তীতে N1 স্কয়ার মাইনাস N2 স্কয়ার, এইটা নিব আমরা। খুবই ভালো কথা, কোনো সমস্যা নাই। দেখো এখানে 1 ডিভাইডেড বাই ল্যামডাটা লিখবো, তাহলে এই যে দেখো RH এর মানটা কত হবে? RH এর মানটা হচ্ছে 10 96 78 গুণন 10⁻⁻² পার ন্যানোমিটার। এটা কোন এককে রাখবো? পার ন্যানোমিটার। তোমার ঝামেলা যেই জায়গায়, সেটা হচ্ছে এখানে N1 এবং N2 এর মানের জায়গায় ঝামেলা আসলে। কিরকম ঝামেলা? ভালো করে খেয়াল করো। প্রশ্নটা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। প্রশ্নটা একটু দেখো। সেটা হচ্ছে তোমাকে এখানে কি বলেছে? দ্বিতীয় প্রধান।
আচ্ছা, দ্বিতীয় প্রধান বলা মানে তুমি একটা শক্তি স্তরের মান পেয়ে গিয়েছো, যে শক্তি স্তরটা হচ্ছে দ্বিতীয় প্রধান মানে হচ্ছে, দেখো ভালো করে প্রশ্ন বুঝো, ধরলাম এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কত নম্বর শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। বুঝো এখানে এইটাই বলছে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের তৃতীয় রেখার। এটা আবার কেমন কথা ভাইয়া, যে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের তৃতীয় রেখার? এই কথাটার অর্থ তো বুঝতেছি না। তার মানে এটা খুবই সোজা, দ্বিতীয় প্রধান থেকে তুমি এরপরে তিনটা রেখা টানবা, এরপরে তিনটা রেখা যাবা, একটা রেখা, দুইটা রেখা, তারপরে তিনটা রেখা, এইভাবে যাওয়ার কথা বলেছে, এইভাবে যাওয়ার কথা বলেছে। তার মানে এটা ছিল কি দ্বিতীয় রেখা না? দ্বিতীয় রেখার পরে ধরো সে কি বলেছে, দ্বিতীয় রেখায়, বুঝো বলেছে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের তৃতীয় রেখা, অর্থাৎ 2 নাম্বারের পর আরো 3 ধাপ যাবা, 2 নাম্বারে যাওয়ার পর আরো 3 ধাপ যাবা। বুঝতে পেরেছো? এইটাই বলছে। এটা কি 2 নাম্বারে গেছো না, ধরো এখানে যাবা এক ধাপ, এটা হচ্ছে এক ধাপ, এটা হচ্ছে আর এক ধাপ। বুঝাতে পারছি কি পারি নাই বলো? বলছে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের তৃতীয় রেখা, তাহলে দ্বিতীয় শক্তি স্তর এটা, এইটা, তাহলে এখান থেকে 3 নাম্বার ধাপ কোনটা বলো তো? এরপরের প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, অর্থাৎ সে তারা আসলে এই শক্তি স্তরটার কথা বুঝিয়েছে, তারা আসলে এই শক্তি স্তরটার কথা বলেছে। যারা যারা এতক্ষণ ধরছো একটা এন এর মান 2 আর একটা এন এর মান 3, তারা আসলে ভুল করেছো। বুঝাইতে পারছি? তারা আসলে ভুল করেছো। কেন? দ্বিতীয় রেখা মানে কি? দ্বিতীয় রেখা মানে এটা হচ্ছে দ্বিতীয় রেখা, এখান থেকে তৃতীয় রেখা মানে এখান থেকে তোমাকে আরো 3 ধাপ সামনের দিকে এগিয়ে যেতে বলেছে। অর্থাৎ তুমি টোটাল হিসাব করো, দেখো কত আসে। এটা ছিল প্রথম, এটা দ্বিতীয়, এটা ছিল তৃতীয় রেখা, এটা ছিল চতুর্থ, এটা ছিল পঞ্চম। তার মানে একটা এন এর মান হচ্ছে কত? 2, আর একটা এন এর মান হচ্ছে 5। বোঝাতে পারছি কিনা বলো তো বাবা? বলো দেখি, একটা এন এর মান 2 আর একটা এন এর মান 5 কিভাবে হলো? বোঝাতে পারছি কি পারিনি বলো? বলো দেখি বোঝাতে পেরেছি কিনা। প্রশ্নটা খুবই সোজা। তোমাকে কি বলেছে? দ্বিতীয় প্রধান শক্তি স্তরের তৃতীয় লাইনে, যার কারণে দ্বিতীয় শক্তি স্তর কোনটা ছিল? এটা 1, এটা 2। 2 নম্বর শক্তি স্তরের তৃতীয় লাইন কোনটা? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এই লাইনের কথা বলেছে। যদি এটা হয়তো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ একটা 2 নম্বর শক্তি স্তরের কথা বুঝিয়েছে আর একটা 5 নম্বর শক্তি স্তরের কথা বুঝিয়েছে। ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে কি বুঝাইতে পারলাম? একটা শক্তি স্তরের মান, তাহলে ছোট শক্তি স্তরের মান হচ্ছে n1, অর্থাৎ এটার সামনে 2 স্কয়ার, আর একটা শক্তি স্তরের মান n2, অর্থাৎ এটার উপরে 5 স্কয়ার। এখন এটা তো তুমি ক্যালকুলেশন পারবাই। তো ল্যামডার মান কত আসতেছে বলো তো ক্যালকুলেশন করলে? বলো দেখি ল্যামডার মান কত আসতেছে বলো? ল্যামডার মান কত আসছে বলো? ল্যামডার মান কত আসছে বলো 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 বলো? তোমরা তো ক্যালকুলেশন ভালো পারো মাশাআল্লাহ। এইটা ক্যালকুলেশন পারবা না, ক্যালকুলেটরে বসাইলে, এইটার মান বসাইলে, এটা ইনভার্স করলেই তো বের হয়ে যাচ্ছে। রেখাকে বলছে, এখন বুঝাইছে তোমাকে যাতে একটু পেঁচায় বলছে, একই কথা। এখন রেখা বলছে কারণ টিচারের মন চাইছে। ওইটা যদি বলতো যে তৃতীয় কক্ষপথ, তাও হইতো, কোনো সমস্যা নেই। এমসিকিউতে আসলে এইভাবেই করবা, কোনো উপায় নেই, এগুলো শর্টকাট নাই বাবা। 434.17, রাইট? 434.17, 434.17 ন্যানোমিটার। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম বলতো? আমি বলেছিলাম যদি তোমার ল্যামডার মানটা 380 থেকে 780 এর মধ্যে পড়ে তাহলে এটা দৃশ্যমান হবে। এটা কি 380 থেকে 780 এর মধ্যে? এটা কি 380 থেকে 780 এর মধ্যে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা 380 থেকে 780 এর মধ্যে। তাহলে এটা কি হবে? এটা আসলে দৃশ্যমান হবে। বলো দেখি বুঝেছো কিনা বলো? আমি কি বলেছি ওখানে? দৃশ্যমান হওয়ার শর্ত হচ্ছে ল্যামডার মান 380 থেকে 780 হতে হয়, রাইট? তো এখানে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে পড়ছে। কেমনে বুঝছি? কারণ এই এককটা ন্যানোমিটার এককে, পার ন্যানোমিটার এককে নিয়েছি।
ঠিক আছে। চলো এটা তোমাদের একটা হোমওয়ার্ক দেই। HW একটু হোমওয়ার্কটা তুলে নাও তো। এটা HW নাও, এই ম্যাথটা একটু তোমাদের HW নিয়ে নাও। এটা হচ্ছে HSC 27 স্টার স্টুডেন্ট গ্রুপে সাবমিট করবা 10 ms এবং ক্লাসটা কেমন লেগেছে এটা সহকারে তুমি জানাই দিবা যে হ্যাঁ আজকের ম্যাথগুলো বুঝতে পেরেছো কিনা। এটা একটু ছবি তুলে নাও তো। সেরা সেরা সেরা। এটা হয়তোবা তোমার নেটওয়ার্কের, আমার এখানে মনে হয় নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে। চিত্র তুমি চাইলে আঁকতে পারো, তুমি চাইলে আঁকতে পারো, বাট পরীক্ষার হলে চিত্র আর্ট করতে হবে না, ম্যান্ডেটরি না। এটা একটু তুলে নাও, এটা একটু ছবি তুলে নাও তো বাবা। ম্যাথটা একটু ছবি তুলে নাও। লামিয়া আজকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করো, পরে আবার সাবমিট হবে না। আচ্ছা চলো, এই যে দেখো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো আমরা বের করলাম না, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান। এই যে দেখো বিভিন্ন যে বললা যে ভাইয়া কিভাবে আপনি জানেন কোন রশ্মিটা কোন বর্ণের মধ্যে হবে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই। আরে আপু আপনি চুপ থাকেন তো। এই যে দেখো, এই যে দেখো, দেখছো বিভিন্ন রশ্মি হইতে পারে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গেলে। এটা হচ্ছে শক্তি দিচ্ছি। দেখো এগুলো এরকম একটা প্রিজমের মধ্যে যদি ঢুকাই তাহলে 7টা রং, বেনিয়া সহ কলা, বুঝছ? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, অনেক রকমের বর্ণ সৃষ্টি হতে পারে। বোঝাতে পেরেছি? এই যে ভিজিবল রাইট, বেনিয়া সহ কলার মধ্যে বলে যে এন এর মান 2, 2 নম্বর কক্ষপথ। দেখছো এই যে বামার, এই যে লাইম্যান বামার, এগুলো আমরা পড়বো পরবর্তীতে। তার পরবর্তীতে এই যে বিভিন্ন বর্ণ যদি তুমি দেখতে চাও কালারফুল, এখানে দেখতে পারো। এই যে বিভিন্ন রকম বর্ণ, এই যে একজন বের করলে না, আসমানি, সবুজ, হলুদ, বেগুনি, বিভিন্ন রকম বর্ণ হতে পারে। এই যে লাল, বিভিন্ন সময় এটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সে যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, এই সময় তার তরঙ্গ দৈর্ঘ্য কি পরিমাণ আসলে ছাড়তেছে পরিবেশের মধ্যে, এটার উপর ডিপেন্ড করে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? এই যে আর তোমরা সবাই পোল চাচ্ছ। আচ্ছা চলো, তোমরা যেহেতু সবাই পোল চাচ্ছ, একটা পোল দেই দেখি। এটা করো তো দেখি কয়জন পারো। 9-10 এর একটা ক্লাসের পড়া দিলে নিচের কোনটি বর্ণালীর জন্য বোর পরমাণু। আমি একটা হিন্টস দিই। হিন্টসটা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য।
এখন খুঁজে বের করো কোথায় একটা ইলেকট্রন আছে, একটু খুঁজে বের করো তো কোথায় একটা ইলেকট্রন আছে। এটা 9-10-এও পড়েছিল যদিও বা। যাও পোল দিলাম। ঠিক আছে, তো দেখো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, অনেকেই মনে করতেছো হাইড্রোজেন প্লাস, কিন্তু না বাবা, আমাকে এখানে দেখতে হবে এক ইলেকট্রন বিশিষ্ট একটা ইলেকট্রন কোথায় আছে। তুমি বলো তো বাবা, একটা ইলেকট্রন কোথায় কোথায় পাওয়া যায়? হাইড্রোজেনের মধ্যে খেয়াল করবা, হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রন, নট হাইড্রোজেন প্লাস। হিলিয়ামে ইলেকট্রন দুইটা, বাট হিলিয়াম যদি তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় মানে একটা প্লাস, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও একটা। লিথিয়ামে ইলেকট্রন সংখ্যা তিনটা, সে যদি দুইটা বের করে দেয় অর্থাৎ লিথিয়াম 2+, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। যদি আমি বেরিলিয়ামের কথা বলি, বেরিলিয়ামের ইলেকট্রন 4টা, সে যদি 3টা ত্যাগ করে দেয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে একটা। এই যে এদের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। তো অনেকে আসলে যেটা ম্যাক্সিমাম ভুল করেছো, তারা আসলে হাইড্রোজেন প্লাসকে আসলে দিয়েছো, কিন্তু না বাবা, হাইড্রোজেন প্লাসে তো কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেনে একটা, হাইড্রোজেন প্লাস মানে ইলেকট্রন সংখ্যা শূন্যটা। শূন্যটা কি বলেছি? শূন্যটা। বোঝাতে পেরেছি? হিলিয়াম প্লাস, হিলিয়ামে ইলেকট্রন ছিল দুইটা, কিন্তু একটা প্লাস হওয়ার কারণে অর্থাৎ একটা ত্যাগ করে দেওয়ার কারণে একটা ইলেকট্রন থাকবে তার। বোঝাতে পেরেছি? লিথিয়াম প্লাস মানে লিথিয়ামে ইলেকট্রন তিনটা ছিল, কিন্তু একটা প্লাস হওয়ার কারণে ইলেকট্রন সংখ্যা আছে এখন আর দুইটা। বেরিলিয়ামে ইলেকট্রন ছিল 4টা, একটা প্লাস মানে একটা বের করার কারণে তার 3টা ইলেকট্রন আছে। এই যে, তাহলে আমি কি বলেছি, শর্তটা কি ছিল? শর্তটা ছিল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। বুঝছ? এই যে, তার মানে এটা হবে বি নাম্বারটা। বি নাম্বার কিভাবে হয় বুঝিয়ে দিয়েছি, একটু দেখে নাও। এই যে, এই যে এদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে। সবাই হাইড্রোজেন আর হিলিয়াম প্লাস এক জিনিস মনে করিও না, বুঝছ? বর্নি হাইড্রোজেন এবং হিলিয়াম প্লাস এক জিনিস না। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বোঝাতে পেরেছি? আই হোপ বোঝাতে পেরেছি তোমাদের। সুতরাং তোমরা তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করে ফেলবা, দরকার হলে এটার স্ক্রিনশট নিতে পারো। এই যে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য সবসময় মনে রাখবা, এদের ক্ষেত্রে আসলে প্রযোজ্য। এদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। তোমাদের এটা এসএসসি তেও আসতো, এইচএসসি তেও খুবই আসে এই এমসিকিউটা। খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা আরো দিব, আমরা হচ্ছে পেইড কোর্সের মধ্যে আরো দিব ইনশাল্লাহ। সেখানের মধ্যে এই যে এখানে আছে আরো কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য, হিলিয়াম প্লাস। থাক, এগুলো আমরা অনলাইন ব্যাচের জন্য রেখে দিলাম, এগুলো আমরা অনলাইন ব্যাচে করাবো ইনশাল্লাহ। বোঝাতে পেরেছি? সো এই তো তোমাদেরকে ধন্যবাদ বাবা। এবং যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবা, শুধুমাত্র 16910 যদি তুমি ফোন করো, বুঝছ? 16910। ভাইয়া বামার সিরিজটা মনে কেমনে রাখবো? বামের সিরিজ মানে কি ভাইয়া? ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে কোর্সের ক্লাসে ইনশাল্লাহ। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই ক্লাস শেষে তোমাদের জানাতে ভুলো না। ম্যাথ গুলো পারতেছো কিনা, বিভিন্ন সময় তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা আকারে বের করতে পারতেছো কিনা, এইগুলো অবশ্যই অবশ্যই জানাতে ভুলবা না ইনশাল্লাহ।
সো তোমাদের সাথে দেখা হবে কোর্সের ক্লাসে ইনশাল্লাহ। আমাদের কোর্সের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, 3-4টা ক্লাসও হয়ে গিয়েছে। সো তোমাদের কোর্সের ক্লাসে দেখা হবে। যারা যারা ভর্তি হতে যাও শুধুমাত্র 16910 এই নাম্বারে ফোন দিলে, 1 মাসের কোর্স কত টাকা, কত কিভাবে ভর্তি হবো সবকিছু শুধুমাত্র এই নাম্বারটাতে কল করলে সবকিছু সলিউশন পেয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি খুবই ভালো লেগেছে তোমাদের ক্লাসটা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।